আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল টেকনোলজি চতুর্থ পর্ব, বিষয় ডিসি মেশিন, যার কোড হচ্ছে 66742। পরিচিতি: আমি রেজাউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। পাঠ পরিচিতি: ডিসি মেশিন, এটা চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য। অধ্যায় হচ্ছে 5, যার নাম ডিসি জেনারেটরের কার্যপ্রণালী। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা জেনারেটরের নীতি বর্ণনা করতে পারবে। একটি সিঙ্গেল কোয়েল জেনারেটরে উৎপাদনের শর্তসমূহ বলতে পারবে। ডিসি জেনারেটরের গঠন আলোচনা করতে পারবে। ডিসি জেনারেটরের বিভিন্ন অংশের বর্ণনা করতে পারবে। ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর আলোচনা করতে পারবে, অর্থাৎ ডিসি জেনারেটরের প্রকারভেদ। ডিফারেন্ট টাইপস অফ ফিগার অফ ডিসি জেনারেটর বর্ণনা করতে পারবে, অর্থাৎ বিভিন্ন প্রকার ডিসি জেনারেটরের চিত্র। সর্বশেষ ডিসি জেনারেটর ইকুয়েশন আলোচনা করতে পারবে এবং ইকুয়েশন সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। পঞ্চমতে থেকে 5.0 ভূমিকা। ডিসি জেনারেটর এমন একটি মেশিন যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, ডিসি ভোল্টেজ উৎপন্ন করে। এই মেশিনে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে গতিশীলভাবে বা ডাইনামিক্যালি ভোল্টেজ উৎপন্ন হয় বলে একে ডায়নামো বলে। 5.1 জেনারেটর নীতি। জেনারেটর এমন একটি মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এই রূপান্তরের জন্য একটা চুম্বক ক্ষেত্র এবং একটি আর্মেচার প্রয়োজন। আর্মেচারের উপর তার দিয়ে তৈরি কয়েল বসানো থাকে। অন্য একটা মেশিন দিয়ে আর্মেচারকে ঘোরানো হয়। আর্মেচারকে ঘুরায় বলে একে জেনারেটরের প্রাইম মুভার বলে। ঘোরানোর সময় আর্মেচারের উপর বসানো তার চুম্বক বলরেখা গুলোকে ছেদ করে কয়েলগুলোতে ইএমএফ উৎপন্ন হয়। পরীক্ষা করে দেখা যায়, নাম্বার 1, আর্মেচারকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে যেদিকে ইএমএফ যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে তার বিপরীত দিকে যায়। 2, আর্মেচারকে যত জোরে ঘুরানো যায় উৎপন্ন ইএমএফ এর পরিমাণ ততই বৃদ্ধি পায়। 3, উৎপন্ন ইএমএফ চুম্বক বলরেখার সমানুপাতিক যদি আর্মেচারের গতিবেগ ও গতিমুখ অপরিবর্তিত থাকে। 5.2 একটি সিঙ্গেল কয়েল জেনারেটরে ইএমএফ উৎপাদনের শর্তসমূহ। অর্থাৎ জেনারেটরে ইএমএফ উৎপাদন করতে গেলে কিছু শর্ত ফলো করতে হয়। তা হচ্ছে, একটি জেনারেটর এ কী পরিমাণ বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হবে তা নির্ভর করে নিম্নোক্ত শর্তের উপর। 1, আর্মেচারকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ইএমএফ এর অভিমুখ যেদিকে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ঠিক তার বিপরীত দিকে হয়। 2, উৎপাদিত ইএমএফ আর্মেচারের সাথে সমানুপাতিক। 3, উৎপাদিত ইএমএফ চুম্বক বলরাখার সমানুপাতিক যদি আর্মেচার গতিবেগ অপরিবর্তিত থাকে। ডিসি জেনারেটরের গঠন। ডিসি জেনারেটরে প্রধানত দুটি অংশ থাকে, যথা ইলেকট্রিক সার্কিট ও ম্যাগনেটিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট ডিসি জেনারেটরের যেসব অংশ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেগুলোই ইলেকট্রিক সার্কিটের অন্তর্ভুক্ত, যথা আর্মেচার কয়েল, ফিল্ড কয়েল,
কম্যুটেটর, ব্রাশ ইত্যাদি। এবার ম্যাগনেটিক সার্কিট। ডিসি জেনারেটরের যে অংশগুলো দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স প্রভাবিত হয় তাদেরকে ম্যাগনেটিক সার্কিট বলে। ম্যাগনেটিক সার্কিট নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। তা হচ্ছে ইয়ক বা ফ্রেম, পোল কোর, পোল শু, আর্মেচার কোর এবং এয়ার গ্যাপ। 5.4 ডিসি জেনারেটরের বিভিন্ন অংশের বর্ণনা। অর্থাৎ ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ আছে, এই প্রত্যেকটা অংশের বর্ণনা নিম্নে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে ফ্রেম বা ইয়ক। জেনারেটরের ফ্রেম বা ইয়ক একই সাথে দুটি কাজ সমাধান করে। ক, ফ্রেম সম্পূর্ণ মেশিনকে নিজের মধ্যে রাখে। খ, চুম্বক বলরেখা নিজ নিজ পোলের মধ্য দিয়েই ফিরে যায়, তাই ইয়ক চুম্বক ক্ষেত্রের অংশ হিসেবে কাজ করে। বেশিরভাগ মেশিনে ঢালাই ইস্পাত ব্যবহার করা হয়, কিন্তু ছোট মেশিনে ঢালাই লোহা ব্যবহার করা হয়। ঢালাই লোহার চেয়ে ঢালাই ইস্পাত ভালো। ফিট কয়েল সহ পোল কোরগুলি ইয়কের ভিতরের দিকে আটকানো থাকে, বাইরের দিকে পায়ার সাহায্যে দৃঢ়ভাবে বসানো থাকে। একটি মোটা পাতের উপর এই পাত এবং পায়া উভয়ই সাধারণত ঢালাই লোহা দিয়ে তৈরি হয়। ইয়কের দুপাশে এন্ড কভারের সাহায্যে ঢাকা থাকে, এতে বিয়ারিং বসানো থাকে এবং বিয়ারিং এর ভিতর আর্মেচার শ্যাফট ঘুরে। টার্মিনাল বক্স ইয়কের সাথে যুক্ত থাকে। শিক্ষার্থী, এটা হচ্ছে ফ্রেম বা ইয়কের চিত্র। এই গোলটা হচ্ছে ফ্রেম, এই যে ফ্রেম, আর এই যে দেখতেছো এটা আর এটা হচ্ছে ফুট বা পা, আর এটা হচ্ছে টার্মিনাল বক্স। এখান থেকে যদি জেনারেটর হয় এখান থেকে লাইন বের হয়ে যায়, মোটর হয় এখান থেকে লাইন ঢুকে, এখানে ভেন্টিলেটর বক্স হিসেবে কাজ করে। এবারে 2, ফিল কোর। ইয়কের ভিতরের দিকে এক জোড়া বা 2 জোড়া বা তার চেয়ে বেশি সংখ্যাকে পোল কোর ঢালাই করা থাকে, আবার কখনো নাট বোল্ট দিয়ে আটকানো হয়। বড় বড় মেশিনে আর্মেচার কোরের মতো পোল কোরও ইস্পাতের চাদর থেকে স্টাম্পিং কেটে তৈরি করা হয়। প্রথমে স্টাম্পিংগুলোতে ইনসুলেশন বার্নিশ মাখিয়ে শুকানো হয়, একে লেমিনেটেড স্টিল শিট বলে। হাইড্রোলিক প্রেসারে চাপ দিয়ে রিবিডের সাহায্যে আটকানো হয়। লম্বালম্বিভাবে আর্মেচার কোর যত লম্বা, পোল কোরও তত লম্বা। শিক্ষার্থী, এই যে পাশের চিত্রটি খেয়াল করো, এটা হচ্ছে ফিল কোর। 3, আর্মেচার কোর। আর্মেচার শ্যাফটের উপর দাঁত কাটা লোহার চাকতি বা ডিস্ক বসিয়ে একটি বেলুনের মতো কাঠামো তৈরি করা হয়, তাকে আর্মেচার কোর বলে। এই চাকতিগুলো সাধারণত নরম ইস্পাত বা অন্য কোনো ইস্পাতের থেকে মেশিনের সাহায্যে কেটে বের করা হয়, এতে সব চাকতিগুলো ঠিক একই মাপের হয়। শ্যাফটের জন্য চাকতিগুলো ঠিক মাঝখানে গোল ছিদ্র করা হয়। শিক্ষার্থী, এই যে পাশের চিত্রটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আর্মেচারের কোরের চিত্র। আশা করি তোমরা এ পর্যন্ত জেনারেটরের বিভিন্ন অংশ বুঝতে পেরেছো। এবার 4 নম্বরে এয়ার গ্যাপ। পোল শু ও আর্মেচারের মাঝে যে সামান্য ফাঁকা থাকে তাকে এয়ার গ্যাপ বলে। এয়ার গ্যাপ থাকায় আর্মেচারটি পোলের সাথে ঘর্ষণ ছাড়াই ঘুরতে পারে। আর্মেচার ঘোরার জন্য এয়ার গ্যাপ দরকার, তবে এই গ্যাপের পরিমাণ বেশি হলে বাতাসের পারমিয়েবিলিটি কম হওয়ায় ফ্লাক্স চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে পোল হতে কম ফ্লাক্স আসতে পারে এবং আর্মেচারে কম ভোল্টেজ উৎপন্ন হয়। শিক্ষার্থী, পাশে চিত্র দেখতেছো, এটা হচ্ছে এয়ার গ্যাপ, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গা দিয়ে এয়ার যাওয়া আসা করে, এই জন্য নাম হচ্ছে এয়ার গ্যাপ। 5 নম্বরে আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার কোরের খাঁজগুলোতে সুপার এনামেল কপার তারের অনেকগুলো প্যাচ দিয়ে তৈরি কোয়েল
নির্দিষ্ট পদ্ধতিতে পেঁচানো থাকে, একে আর্মেচার ওয়াইন্ডিং বলে। আর্মেচার ওয়াইন্ডিংয়ে অনেকগুলো কোয়েল থাকে। কোয়েলগুলো আর্মেচার কোরের খাঁজগুলোতে এমনভাবে বসানো থাকে যাতে প্রতিটি কোয়েলের এক প্রান্ত উত্তর মেরুর নিচে বসলে অন্য প্রান্তটি দক্ষিণ মেরুর নিচে বসে। প্রতিটি কোয়েল তারে অনেকগুলো প্যাচ থাকে। কয়েলের প্রান্তগুলো কম্যুটেটরের সাথে সংযোগ করা হয়। পাশের চিত্রে তা দেখানো হয়েছে। এখানে দুই ধরনের ওয়াইন্ডিং দেখানো হয়েছে, ল্যাব ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং। দুই ধরনের ওয়াইন্ডিংয়েই করা হয়। ব্রাশ। আর্মেচার উৎপন্ন অল্টারনেটিং কারেন্ট কম্যুটেটরের সাহায্যে ডাইরেক্ট কারেন্টে পরিণত হয়। এই কারেন্ট বাইরের সার্কিটে প্রবাহিত করার জন্য আয়তাকার কার্বনের যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তাকে ব্রাশ বলে। কম্যুটেটর ঘুরন্ত হওয়ায় ব্রাশ হোল্ডার ও স্প্রিংয়ের সাহায্যে ব্রাশটি কম্যুটেটরের গায়ে লেগে থাকে। এর ফলে ঘুরন্ত কম্যুটেটর থেকে কারেন্ট স্থির ব্রাশের মাধ্যমে বাইরের সার্কিটে আসে। শিক্ষার্থী, ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ নিয়ে একটা ভিডিও ফুটেজ আমি তুলে ধরতেছি যাতে তোমাদের অংশগুলোর সাথে আরও ভালোভাবে পরিচিত হতে পারি। আসো এখন আমরা ভিডিও ফুটেজটি দেখব।
শিক্ষার্থী, আশা করি তোমরা জেনারেটরের বিভিন্ন অংশ সম্পর্কিত ধারণা ক্লিয়ার হয়েছে। এখন 5.5 ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর। তো শিক্ষার্থী, এই পর্যায়ে ডিসি জেনারেটরের প্রকারভেদ। শিক্ষার্থী যারা আমাকে তোমরা দেখতেছো, তোমাদের কাছে একটা কোশ্চেন, জেনারেটর বলতে কি বোঝায়? যারা যারা জানো কমেন্টের মাধ্যমে এই কোশ্চেনটির উত্তর করো। ওকে, ডিসি জেনারেটর। প্রথমে ডিসি জেনারেটরকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সেলফ এক্সাইটেড এবং আরেকটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেলফ এক্সাইটেড আমরা জানি নিজের মধ্যে এক্সাইটেড হয়, আর সেপারেটলি মানে আলাদাভাবে এক্সাইটেড হয়। তো সেপারেটলি এক্সাইটেডকে আর কোনোভাবে ক্লাসিফিকেশন করা হয় না। সেলফ এক্সাইটেডকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সিরিজ জেনারেটর, দুই শান্ট জেনারেটর এবং তিন কম্পাউন্ড জেনারেটর। শিক্ষার্থী, কম্পাউন্ড জেনারেটরকে আবার দুই ভাগ করা হয়, শর্ট শান্ট জেনারেটর অথবা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর এবং লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। তো শিক্ষার্থী, আমি আবারও বলতেছি, ডিসি জেনারেটর প্রকারভেদ। ডিসি জেনারেটরকে দুই ভাগে ভাগ করা হয়, প্রধানত সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেডের আর কোনো ক্লাসিফিকেশন নাই বা ভাগ করা হয় না। সেলফ এক্সাইটেডকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিরিজ জেনারেটর, দুই হচ্ছে শান্ট জেনারেটর এবং তিন হচ্ছে কম্পাউন্ড জেনারেটর। সেক্ষেত্রে আবার কম্পাউন্ড জেনারেটরকে দুই ভাগ করা হয়, শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর এবং লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, অথবা শুধু শর্ট শান্ট জেনারেটর বললেও হবে, শুধু লং শান্ট জেনারেটর বললেও হবে। তো শিক্ষার্থী, ভাইভাতে অনেক সময় আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে কম্পাউন্ড জেনারেটর কত প্রকার, অথবা সেলফ এক্সাইটেড জেনারেটর কত প্রকার। সুতরাং তোমরা এই ক্লাসিফিকেশনটা অনেক সুন্দর করে মনে রাখবে, খাতায় বারবার লিখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। 5.6 ডিফারেন্ট টাইপস অফ ফিগার অফ ডিসি জেনারেটর অ্যান্ড ইটস ইএমইউ ইকুয়েশন। শুরুতেই সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, যেটাকে আলাদাভাবে এক্সাইট করা হয়। তো শিক্ষার্থী, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর পাশে চিত্র দেওয়া হয়েছে, একটু খেয়াল করো। এটা হচ্ছে জেনারেটর সিম্বল, এটা হচ্ছে লোড, অর্থাৎ জেনারেটর থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়ে লোডের দিকে যাচ্ছে, প্রবাহ হচ্ছে। আর এই যে পাশে দেখতেছে ডিসি সাপ্লাই, এর একটা ফিল্ড, এই ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে এক্সাইট করা হচ্ছে। এই সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, এই জন্য এই জেনারেটরটাকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। তো শিক্ষার্থী, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইএমএফ ইকুয়েশন বের করব, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইএমএফ ইকুয়েশন এখানে আমি এটাকে লিখেছি ইজি দিয়ে। ইজি হচ্ছে ইতে ভোল্টেজ অফ জেনারেটর, জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ ইজি দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইবি দেওয়া হয়েছে, এখানে হবে ইজি। তো শিক্ষার্থী, খেয়াল করো, এইটা মোটর, সরি জেনারেটর। এই জেনারেটর উৎপন্ন ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই লোডের দিকে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই জেনারেটরে কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এটা আমরা বের করব। তো উৎপন্ন ভোল্টেজটা বের করার জন্য আমরা সার্কিটের শেষ থেকে আসব। তো সার্কিটের শেষ থেকে যদি আমরা আসি, সার্কিটের শেষে আছে লোড, এরপর আর কিছু নেই। তো লোডটাকে প্রকাশ করা হয় ভিএল। ভিএল মানে লোডের ভোল্টেজ। তাহলে শেষ থেকে যদি আমরা যাই, তাহলে আসো, যেহেতু এটা সিরিজ, তাহলে যোগ করে করে গেলেই আমরা পাবো সিরিজের ভোল্টেজ কী হয়। মোট ভোল্টেজ বের করতে গেলে যোগ করতে হয়। তো এখানে আমরা শুরুতে দেখলাম ভিএল যোগ। এখন শিক্ষার্থী দেখো, আই হচ্ছে লোডের কারেন্ট, আই হচ্ছে আর্মেচারের মধ্যে প্রবাহিত কারেন্ট। তো আইএ আর আইএল এখানে সমান। তখন শিক্ষার্থী দেখো, এখানে আর কোনো ফিল্ড নাই, শুধুমাত্র আর্মেচার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে, যেটাকে প্রকাশ করা হয় আর এ দ্বারা। তো যেহেতু রেজিস্ট্যান্স, আমরা জানি রেজিস্ট্যান্স থাকলেই কিছু ড্রপ হয়। তো ড্রপটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ আমরা জানি ভীষণ আইআর। তাহলে এখানে আই হবে আর এ, আর হচ্ছে আই হবে আইএ আর হচ্ছে আর এ। তাহলে এখানে একটা ড্রপ পাচ্ছি আমরা, তাহলে আইএ আর এ, এটা হচ্ছে আর্মেচার ড্রপ বলা এটাকে। প্লাস আর কোনো কিছু নাই, তবে আর্মেচারের সাথে দুই দিকে দুটো ব্রাশ থাকে। এই দুই দিকে দুটো ব্রাশ থাকার কারণে 1 করে যদি ধরা হয়, এই 2 ভোল্ট ড্রপ হয় ব্রাশের মধ্যে। শিক্ষার্থীরা যদি তোমাদের গাণিতিক সমস্যায় দেওয়া থাকে, তাহলে
এই সূত্র ভিবি যোগ করতে হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে আর যোগ করতে হবে না। সেক্ষেত্রে তোমাদের ইজি ইজ ইকুয়াল ভিএল প্লাস আইআর এ এই পর্যন্ত লেখলেই হবে। তো শিক্ষার্থী আমি আবারও বলছি, এখানে চিত্রের মাধ্যমে যে বিভিন্ন সিম্বল দেখতেছো এই ফর্মুলাতে, এখানে ইজি হচ্ছে জেনারেটিং ভোল্টেজ, ভিএল হচ্ছে জেনারেটরের লোডের ভোল্টেজ, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, আর এ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স এবং ভিভি হচ্ছে ব্রাশের ভোল্টেজ। তো আমাদের উদ্দেশ্য হলো জেনারেটরে কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে তা বের করবো। এই চিত্রে দেখো এই সার্কিটটাতে এটা সম্পূর্ণ সিরিজ সংযোগ। তো সিরিজে সোর্সের ভোল্টেজ বের করতে গেলে সবগুলা ড্রপের যোগফল করে করে আসলেই আমরা সোর্সের ভোল্টেজ পাবো। তো ড্রপ এখানে শুধুমাত্র লোডে আর আর্মেচার রেজিস্ট্যান্স থাকার কারণে আর্মেচারে সামান্য কিছু ড্রপ হবে, এই জন্য লোড এবং আর্মেচার ড্রপ যোগ করলে আমরা পাচ্ছি। এর সাথে ব্রাশ থাকায় ব্রাশে ড্রপ হবে, এই ড্রপটাও আমরা যোগ করেছি। আশা করি তোমরা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরের ইএমএফ ইকুয়েশন বুঝতে পেরেছ। এবার সেলফ এক্সাইটেড জেনারেটর। শিক্ষার্থী, সেলফ এক্সাইটেড জেনারেটর তিন প্রকার: সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। তো এক নম্বরে সিরিজ জেনারেটর। শিক্ষার্থী দেখো এই চিত্র হচ্ছে সিরিজ জেনারেটর। এখানে সেলফ মানে নিজেই এক্সাইটেড হচ্ছে, আলাদাভাবে সেপারেটভাবে নাই। তো আগের মতোই দেখো ইকুয়েশনটাতে আমরা যদি এই চিত্রের মধ্যে আমরা যদি জেনারেটিং ভোল্টেজ বের করি তাহলে আগের মতোই হবে, যেহেতু সিরিজ লোড থেকে শুরু করে যত ড্রপ হবে সবগুলো ভোল্টেজ যোগ করলেই আমরা উৎপন্ন ভোল্টেজ পাবো। তো এই জন্য আমরা শেষ থেকে শুরু করেছি। শেষে যদি আমরা আসি, শেষে হচ্ছে ভিএল লোডের ভোল্টেজ প্লাস এই এখানে একটা দেখো সিরিজ ফিল্ড আছে, এই রেজিস্ট্যান্স, এই ফিল্ডের মধ্যে একটা ড্রপ হবে। এখন এখানে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আইএ না আইএল? শিক্ষার্থী তোমাদের কাছে প্রশ্ন, এই সিরিজ ফিল্ডের মধ্যে কোন কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আইএ না আইএল? তো শিক্ষার্থী আমি বলি তোমাদের উত্তর লেখার সাথে সাথে, চিত্রটা হচ্ছে অর্থাৎ সংযোগটা হচ্ছে সিরিজ সংযোগ, নামে আর সিরিজ জেনারেটর। তা আমরা জানি সিরিজে কারেন্ট সমান, আইএল ডিফাইন করা হয়েছে লোডের কারেন্ট দ্বারা আর আইএ ডিফাইন করা হয়েছে আর্মেচারের কারেন্ট দ্বারা। আর্মেচারের কারেন্টেই একই পরিমাণ কারেন্টেই আর্মেচারের কারেন্টটাই আইএল এর মধ্য দিয়ে প্রবাহিত হবে লোডে। তাহলে আইএ আর আইএলটা হবে সেম মানের। এখন সিরিজ ফিল্ডে আমি আইও নিতে পারি আইএলও নিতে পারি, অসুবিধা নেই। তো আমি আইএ নিয়েছি। তো সিরিজ ফিল্ড আইএ ইন্টু আর এসি এই ড্রপটা যোগ করলাম, এর সাথে আর্মেচারে আবার একটা ড্রপ হবে, এটা থাকেই কম বেশি অল্প পরিমাণ ড্রপ। তো এটা হচ্ছে আইআরএ এর সাথে ব্রাশের ড্রপ। তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ। খেয়াল করো, লোডের ভোল্টেজ, সিরিজ ফিল্ডে ড্রপ, আর্মেচার ড্রপ এবং ব্রাশের ড্রপ, সবগুলো ড্রপ যোগ করলে আমরা জেনারেটরে কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে তা পাবো, যা হচ্ছে ইএমএফ অর্থাৎ জেনারেটিং ভোল্টেজ। এই হচ্ছে সিরিজ জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। শিক্ষার্থী এখানে নতুন একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে সিরিজ ফিল্ড আরএসি। এটাকে প্রকাশ করা হয় আরএসি, এটাকে বলা হয় সিরিজ ফিল্ড অর্থাৎ সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স। এবারে শান্ট জেনারেটর। তা শিক্ষার্থী আমরা জানি শান্ট মানে এই যে প্যারালাল নামে যেটা তোমরা বোঝো, এটাই হচ্ছে ইংলিশ শান্ট, বাংলা প্যারালাল। তো এটা হচ্ছে জেনারেটর। প্যারালাল মানে হচ্ছে কারেন্ট পড়বে একাধিক পথ, এই কারেন্টটা প্রবাহিত হয় এদিকেও যাবে এদিকেও যাবে, সুতরাং এটা হচ্ছে প্যারালাল। তো শিক্ষার্থী আমাদের উদ্দেশ্য হচ্ছে জেনারেটর কী পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করবে তা বের করব। তো শিক্ষার্থী দেখো আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান, এখানে যে ড্রপ, এখানে সবগুলো ড্রপের যোগফল, এখানেও সবগুলো ড্রপের যোগফল সমান। শিক্ষার্থী খেয়াল করো, কিন্তু শিক্ষার্থী কিন্তু দেখো খেয়াল করো, এই লোডের যে ভোল্টেজটা পাবো সম্পূর্ণটাই কিন্তু যদি আমি এখানকার কাউন্ট করতে চাই তাহলে এখানকার সবগুলো কাউন্ট করতে হবে, সেই মিলে হবে। অনুরূপভাবে এখানকার ড্রপগুলো সব মিলে তখন সবগুলো ভোল্টেজের মান সমান হবে। ঠিক আছে, এখন আমরা আসি ইজি কীভাবে বের করতে হয়। ইজি বের করার সময় আমরা প্রথমে শেষ থেকে আসতেছি লোডের থেকে। তো এখানে ভিএল হচ্ছে লোডের ভোল্টেজ, এরপর এই দিক দিয়ে যদি আসি এখানে একটা ড্রপ হবে আইএআরএ এর সাথে ব্রাশের ড্রপ, তাহলে আমরা জেনারেটিং ভোল্টেজ পাচ্ছি। আশা করি শান্ট জেনারেটর তোমরা বুঝতে পেরেছো। এরপরে কম্পাউন্ড জেনারেটর। তো শিক্ষার্থী কম্পাউন্ড জেনারেটরের দুইটা ভাগ, শর্ট শান্ট একটা লং শান্ট। তো শুরুতেই শর্ট শান্ট নিয়ে আলোচনা করতেছি।
এখন জানতে হবে শর্ট শান্ট কি। শর্ট শান্ট হচ্ছে লোডের কাছে যদি ফিল্ড থাকে এটা হচ্ছে শর্ট শান্ট, আর লং শান্ট হচ্ছে লোড থেকে দূরে যদি ফিল্ড থাকে আর্মেচারের কাছে এটা হচ্ছে লং শান্ট। তো শিক্ষার্থী এই অনুযায়ী এটা আমাদের শর্ট শান্টের চিত্র। তাহলে আমাদের বের করতে হবে জেনারেটর কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতেছে। তাহলে ইজি সমান আমরা শেষ থেকে আসতেছি, এখানে হচ্ছে ভিএল প্লাস এই লোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত আছে এই ফিল্ডে একটা ড্রপ হবে, তাহলে আইএল আর এসি প্লাস আর্মেচার ড্রপ আইএ আর এ প্লাস ভিবিটা হচ্ছে ব্রাশের ড্রপ। আশা করি শিক্ষার্থী তোমরা এটাও বুঝতে পেরেছো। শিক্ষার্থী একটু খেয়াল করো, এই ফিল্ড এবং লোড দুটো ভোল্টেজের যোগফল এই শান্ট ফিল্ডের ড্রপের সমান হবে। এরপর লং শান্ট জেনারেটর। শিক্ষার্থী আমি বললাম সিরিজ ফিল্ড যদি লোড থেকে দূরে থাকে অর্থাৎ আর্মেচারের কাছে থাকে, এই চিত্রটা হচ্ছে লং শান্ট জেনারেটর। তো লং শান্ট জেনারেটরও আমরা কি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে জেনারেটরে তা বের করবো। এটাকে ইজি দ্বারা প্রকাশ করা হয়। ইজি সমান শেষ প্রান্ত থেকে আসতেছি ভিএল প্লাস, সেক্ষেত্রে খেয়াল করো ওখানে সিরিজ ফিল্ডে আইএল কারেন্টটা ছিল, এখানে এসে আইএ কারেন্টটা ভিএল প্লাস আইএ আর এসি প্লাস আইএ আর এ প্লাস ভিবি। সেক্ষেত্রে আমরা এই যে শেষ থেকে এখানে আসতেছি, শেষ থেকে এদিক দিয়ে আসতেছি, তো এদিক দিয়ে আসতে গেলে ভিএল শুরুতে নিলাম, এখানে একটা ড্রপ পেলাম, এখানে একটা ড্রপ পেলাম, আমি একটা ড্রপ পেলাম, ভিবি একটা ড্রপ পেলাম, তো ব্রাশের ড্রপ। সেক্ষেত্রে দেখো আগের মতোই, কিন্তু সংযোগটা সিরিজ প্যারালাল হওয়ার কারণে একটু কম বেশি হচ্ছে, সুতরাং সবগুলো আগের মতোই। আবারও বলছি, এখানে ইজি হচ্ছে জেনারেটিং ভোল্টেজ, ভি হচ্ছে লোডের ভোল্টেজ, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, আর এসি হচ্ছে সিরিজ ফিল্ড, আই হচ্ছে আর্মেচার কারেন্ট, আর হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, এবং ভিভি হচ্ছে ব্রাশ ড্রপ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ অফ ব্রাশ। এই হলো ইকুয়েশন। এখন 5.7 ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন। ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন আমরা কীভাবে বের করব এবার তা আলোচনা করব। শিক্ষার্থী শুরুতেই ধরি পি হচ্ছে পোল সংখ্যা, অর্থাৎ পি সংখ্যক পোল এখানে আছে এই জেনারেটরের মধ্যে। এ হচ্ছে আর্মেচারের প্যারালাল পাথ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যক প্যারালাল পাথ সংখ্যা আছে। ফাই হচ্ছে প্রতি পোলের ফ্লাক্স যার একক ওয়েবার। এন হচ্ছে প্রতি মিনিটে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা যার একক আছে আরপিএম, অর্থাৎ রেগুলেশন পার মিনিট। যেটা হচ্ছে আর্মেচারের পরিবাহী সংখ্যা। ই হচ্ছে যেটাকে সংক্ষেপে আবার বলে ইএমএফ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটার একক হবে ভোল্ট। এখন টোটাল ফ্লাক্স সমান আমরা লিখতে পারি প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স ইন্টু পোল সংখ্যা। একটা পোলে কী পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হবে এর সাথে কতটা পোল আছে গুণ করলে আমরা টোটাল ফ্লাক্স পাবো। খুব সহজ একটা কথা, এটা একটু খেয়াল করো তোমরা, অনেকে মাথা ঘুরে ফেলে। টোটাল ফ্লাক্স বের করতে গেলে আমাদের কী করতে হবে, প্রতি পোলে কী পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এর সাথে কতটা পোল সংখ্যা আছে গুণ করলে আমরা পাবো। এখন আসো, অর্থাৎ টোটাল ফ্লাক্স এটাকে প্রকাশ করেছি আমি ডি ফাই দ্বারা। তো প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স আমি এখানে বললাম এই যে প্রতি পোলে উৎপন্ন ফ্লাক্স ফাই উল্লেখ করলাম এবং ধরলাম পোল সংখ্যা হচ্ছে পি, তাহলে টোটাল পোল সংখ্যা হচ্ছে পি, মান ইনপুট করলাম, তাহলে ফাই ইন্টু পি হচ্ছে। এখন এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড। কেন দেখো খেয়াল করো একটু শিক্ষার্থী, এখানে আমি বলেছি এন সমান প্রতি মিনিটে আর্মেচারের ঘূর্ণন সংখ্যা, যারাকে একক হচ্ছে রেগুলেশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে এন সংখ্যক এন বার ঘুরে। তাহলে এই জিনিসটাই আমি ঘুরে লেগেছি, এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড। সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতেছো আমার কথা। তো এন বার ঘুরতে সময় লাগে 60 সেকেন্ড। এনটা এখন 10 বার হতে পারে, 20 বার হতে পারে, 50 বার হতে পারে, আমাদের আননোন। তাহলে অতএব একবার ঘুরতে সময় কত লাগবে, অবশ্যই কম লাগবে। তাহলে কম লাগলে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী কম হলে ভাগ হয়ে যায়, তাহলে এই এন এর ভ্যালু দিয়ে ভাগ, যেহেতু কম অনেক কম একবার গুনতে, এই জন্য এটাকে ডিটি দ্বারা প্রকাশ করা হচ্ছে অল্প সময়ে, অল্প সময়, যার একক যেহেতু সময় একক হবে সেকেন্ড। এখন ফ্যারাডের সূত্র অনুসারে প্রতি পরিবাহিত উৎপন্ন ইএমএফ, যার সংক্ষেপে আমি এখানে উল্লেখ করেছি ই দ্বারা প্রকাশ করেছি, তো ই সমান ডি ফাই ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র অনুসারে তাহলে আমাদের ডি ফাই মান আছে, সেক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে ডি ফাই আছে ফাই ইন্টু ভি, আর ডিটির মান হচ্ছে 60 ডিভাইড বাই এন। তাহলে আমি দুইটা মান ইনপুট করলাম, ডি ফাই সমান হচ্ছে ফাই ইন্টু ভি আর ডিটির মান হচ্ছে 60
ডিভাইড এন। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশনগুলো কী হয় দেখো, এটা মিশ্র ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলাম, সাধারণ ভগ্নাংশে নিয়ে আসলে আমাদের হয় 5n ডিভাইড বাই 60। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী এখানে একটা জেনারেটরের কয়েল আমি দেখিয়েছি, এই এখানে হচ্ছে দেখো কন্ডাক্টর জেট। তা এখন আমরা আসি প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা জেড ডিভাইড বাই এ। সেক্ষেত্রে একটু খেয়াল করো, প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা কতটা আমরা যদি বের করতে চাই, মোট কন্ডাক্টরকে মোট প্যারালাল পথ সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি প্যারালাল পথে কি পরিমাণ পরিবাহী আছে তা বের করতে পারবো। আমি আবারও বলছি, এই লাইনটা একটু বুঝো। আমার উদ্দেশ্য হচ্ছে প্রতি প্যারালাল পথে একটা করে প্যারালাল পথে কি পরিমাণ পরিবাহী আছে, অর্থাৎ কন্ডাক্টর সংখ্যা কয়টা করে আছে। তো এটা বের করার জন্য যেটা আছে টোটাল কন্ডাক্টরকে টোটাল পরিবাহী পথ সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে একটা একটা করে প্যারালাল পথে কয়টা করে পরিবাহী আছে তা বের করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব প্রতি প্যারালাল পথে উৎপন্ন ইএমএফ ই সমান প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ ইন্টু প্রতি প্যারালাল পথে পরিবাহী সংখ্যা। আশা করি এই কথাটা বুঝতে পেরেছো। আবার আমি বলতেছি, এখন এক একটা প্যারালাল পথে কি পরিমাণ ইএমএফ উৎপন্ন হবে তা বের করতে গেলে প্রত্যেকটা পরিবাহীতে উৎপন্ন ইএমএফ ইন্টু প্রত্যেকটা প্যারালাল পথের পরিবাহী সংখ্যা দ্বারা গুণ করলেই হবে। এখন ই সমান পরিবাহীতে উৎপন্ন ইয়ে হচ্ছে, ইর ভ্যালু হচ্ছে দেখো 5pn ডিভাইড বাই 60। খেয়াল করো, এই যে পরিবাহীতে উৎপন্ন প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএম প্রতি পরিবাহীতে উৎপন্ন ইএমএফ সংক্ষেপে ই বলে, এটার মান এই যে এটা। তো এই জিনিসটার মান আমি এখানে ইনপুট করলাম, এর সাথে এই যে ইন্টু রাখলাম প্রতি প্যারালাল পথের পরিবাহী সংখ্যা, প্রতি প্যারালাল পথের পরিবাহী সংখ্যা জেড ডিভাইড বাই এ, জেড ডিভাইড বাই এ এখানে ইনপুট করলাম। তো শিক্ষার্থী এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে গুণ অবস্থায় আছে, আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 5zp ডিভাইড বাই 60a। আশা করি এখান থেকে সুন্দর করে বুঝতে পেরেছো। এখন ওয়েন্ডিং আমরা এর আগে জানলাম দুই প্রকার, ল্যাপ ওয়েন্ডিং এবং ওয়েভ ওয়েন্ডিং। ল্যাপ ওয়েন্ডিং এর বেলায় প্যারালাল পাথ সংখ্যা হবে এ ইজ ইকুয়াল পি। এ হচ্ছে প্যারালাল পাথ সংখ্যা আর পি হচ্ছে পোল সংখ্যা, অর্থাৎ প্যারালাল পাথ সংখ্যা হবে পোল সংখ্যা সমান। যতটা পোল সংখ্যা হবে ততটা প্যারালাল পাথ সংখ্যা হবে কোন ওয়েন্ডিং এ, ল্যাপ ওয়েন্ডিং এ। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে ইএমএফ কত হচ্ছে, যেহেতু এ আর পির মান একই, সেই ক্ষেত্রে এখানে যদি এর জায়গায় পি বসাই পি পি চলে যায়, আবার যদি পির জায়গায় এ বসাই তাহলে এ চলে যায়, তাহলে কি থাকে 5z10 ডিভাইড বাই 60। এর একক হবে ভোল্ট। আমি আগেই বলেছি ইএমএফ এর একক হলো ভোল্ট। এখন ওয়েভ ওয়াইন্ডিং এর বেলায় প্যারালাল পাথ সংখ্যা এ ইজ ইকুয়াল অলওয়েজ 2। তো এর মান যদি 2 হয়, এখন আমরা ইনপুট করব মান, তাহলে 5z10 পি ঠিক থাকতেছে, শুধু এই যে এর মান ইনপুট করব। এখানে 60 ইন্টু 2 তো কত হবে শিক্ষার্থী, 120। তো অতএব ই ইজ ইকুয়াল 5z10 পি ডিভাইড বাই 120, একক হবে ভোল্ট। তো এটাই হচ্ছে সংক্ষেপে ইজি অথবা ইএমএফ 5z10 পি ডিভাইড বাই 120 একক ভোল্ট। আশা করি তোমরা ইএমএফ ইকুয়েশন বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী তোমাদের যখন এই মানটা সূত্র হিসেবেও ইউজ করতে হবে কোনো সময়, আবার কোনো সময় এই মানটাও সূত্র হিসেবে ইউজ করতে হবে। কখন? যখন ওয়েভ ওয়াইন্ডিং বলবে। আর এই সূত্রটা কখন? যখন ল্যাপ ওয়াইন্ডিং বলবে। এখন শিক্ষার্থী এই ইকুয়েশন সম্পর্কিত একটা সমস্যার সমাধান আমি তুলে ধরেছি। তো 1 নম্বর সমস্যা, একটি 4 পোল 50 স্লট ল্যাপ ওয়াইন্ডিং বিশিষ্ট জেনারেটরের প্রতি পোলের ফ্লাক্স 0.05 ওয়েবার এবং 600 আরপিএম গতিবেগ ঘুরলে 200 ভোল্ট ইএমএফ উৎপন্ন করে। প্রতি স্লটে কন্ডাক্টর সংখ্যা নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে আমাদের কি কি মান দেখো শিক্ষার্থী। পি ইজ ইকুয়াল 4, স্লট হচ্ছে 50, ফাই হচ্ছে 0.05 একক ওয়েবার, এন হচ্ছে 600 আরপিএম, এ হচ্ছে 4 বলা আছে এখানে, যেহেতু খেয়াল করে ল্যাপ ওয়াইন্ডিং পোল সংখ্যা এবং পারাবার সমান, এই জন্য পি এবং এর মান 4 করে হবে। আর আমাদের ইএমএফ দেওয়া আছে 200 ভোল্ট, আমাদের বের করতে হবে জেড ইজ ইকুয়াল হোয়াট। খুব সহজ একটা ম্যাথ, শুধুমাত্র সূত্র ফাই দিয়ে মান ইনপুটকে ক্যালকুলেশন করলে আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা জানি ই সমান 5z10 পি ডিভাইড 60 এ আমরা মান ইনপুট করলাম, করে জেটের মানটা বের করলাম, করে আমাদের আসছে 400। যেহেতু এটা কন্ডাক্টর সংখ্যা,
সুতরাং এখানে হবে 64 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর আলোকে যত সূত্র, এই সূত্রের আলোকে যত অঙ্ক আছে তোমরা করবে বাসায়। এই পর্যায়ে তোমাদের হোমওয়ার্ক। তো এক হচ্ছে ডিসি জেনারেটরের বিভিন্ন অংশের নাম লিখো। 2 ডিসি জেনারেটরের ইএমএফ ইকুয়েশন লিখো। 3 চিত্রসহ ক্লাসিফিকেশন অফ ডিসি জেনারেটর লিখো। 4 ইএমএফ ফর্মুলা সম্পর্কিত এবং সর্বোচ্চ, আচ্ছা এখানে একটু সর্বোচ্চ দক্ষতা এখনো পড়াইনি। ইএমএফ ফর্মুলা সম্পর্কিত যত তোমাদের গাণিতিক সমস্যা আছে সমাধান করবে। শিক্ষার্থী, তোমাদের আগামী ক্লাস অধ্যায় 5 থেকেই নিব ডিসি জেনারেটরের কার্যপ্রণালী, যে বাকি অংশ আছে এগুলো আলোচনা করব। অর্থাৎ বাকি অংশ তোমাদের আমি অনেকগুলো ম্যাথ আলোচনা করব, সর্বোচ্চ দক্ষতা আলোচনা করব, লস আলোচনা করব। তো শিক্ষার্থী, আগামী মঙ্গলবার ক্লাসটা তোমরা মিস করবে না, কারণ আগামী মঙ্গলবারের ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, কারণ ম্যাথ নিয়ে আমি আলোচনা করব। আজকেই অর্ধেক আলোচনা করলাম। তো শিক্ষার্থী, এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করুন। আজকে সবাইকে ধন্যবাদ যারা আমাকে সময় দিয়ে আমার লেকচার শুনেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমার সময়কে কাজে লাগাও, যেখানে থাকো নির্ভয় থাকো, সুস্থ থাকো, এই আশা কামনা করে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।